আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুরু করবো? জি, আমি দৈনিক গণকণ্ঠ থেকে আসছি, মাল্টিমিডিয়া থেকে। তো আসলে চরফ্যাশন মনপুরার তিনবারের সাবেক এমপি হিসাবে ছিলেন এবং শুনেছি অনেক উন্নয়ন করেছেন। সেক্ষেত্রে আগামীতে সামনের যে নির্বাচন হবে, সেই নির্বাচনের আপনার এলাকায় চরফ্যাশন মনপুরায় কী প্রতিক্রিয়া রাখছেন, কীভাবে উন্নয়ন করবেন সে বিষয়ে একটু আমাদের বলুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি প্রথমে আমাদের যারা আমার বক্তব্য শুনছেন, সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি ছাত্র রাজনীতি শেষ করে 96 সালে আপনার আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের অবিসম্ভাবিত নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাকে আপনার চরফ্যাশন মনপুরা অবহেলিত অঞ্চল, অবহেলিত এলাকা, সব দিক থেকেই অগ্রসর, খুবই অবহেলিত এই এলাকার দেখভাল করার জন্য আমাকে দায়িত্ব প্রদান করেন এবং নেত্রীর সহযোগিতা নিয়ে এবং তৎকালীন আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন, তারপরে মন্ত্রী পরিষদে যারা ছিলেন 91 থেকে 96, তখন থেকেই আমি তাদের সহযোগিতা নিয়ে কিছু কাজ করি এলাকায়। জনগণের সাথে মেশার চেষ্টা করেছি এবং তাদের গুরুত্বপূর্ণ কিছু কিছু কাজ আমি সাথে সাথে সম্পন্ন করেছি এমপি না হওয়ার আগে। যেমন মনে করেন কলমি ব্রিজ, যেমন মনে করেন আপনার চরফ্যাশন টু বেতুয়ার রাস্তা, সড়ক বিভাগের আমি মাননীয় যোগাযোগ মন্ত্রী তখন তৎকালীন সরকারের অলি আহমেদ ছিলেন, তাকে নিয়ে গিয়েছিলাম। এমপি হওয়ার আগে চরফ্যাশন টু যে বড় রাস্তাটা দেখেন শশীভূষণ থেকে দক্ষিণায় চাপাঙ্কা, এই এটাও আমাদের সময় করা। চরফ্যাশন উপজেলাটা কাঁচা রাস্তা ছিল, তো সেই কাজগুলো আমি চেষ্টা করেছি। কিছু কলেজ করার চেষ্টা করেছি, শিক্ষা প্রতিষ্ঠান, কিছু মসজিদ মাদ্রাসা। পরবর্তীতে আমি যখন 96 এমপি হই, অপোজিশনের এমপি, আনফর্চুনেটলি আমরা ক্ষমতা যেতে পারি নাই। তারপরে আমার ওইভাবে আমি কার্যক্রমটা আমাকে বরাদ্দ দেওয়া হয় নাই। একটা প্রতিহিংসা পরায়ণ হয়ে আওয়ামী লীগ গভর্নমেন্ট আমাকে বরাদ্দ থেকে আমার এলাকাবাসীকে বঞ্চিত করেছে। বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছিলাম আমি। 2001-এ আল্লাহর ইচ্ছায় আবার আমি নির্বাচন করি। সেই নির্বাচনে আমি বিপুল ভোটে আমার চরফ্যাশন মনপুরাবাসী আমাকে নির্বাচিত করে, পরপর 3বার আমাকে নির্বাচিত করে। আমি চরফ্যাশন মনপুরাবাসীর কাছে আমি কৃতজ্ঞ। আল্লাহর রহমতে আমি আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার 3য় বার প্রধানমন্ত্রী হন এবং তার সহযোগিতা নিয়ে মন্ত্রী পরিষদের সদস্যদেরকে নিয়ে আমার এলাকা আগে থেকে আমি চিহ্নিত করেছিলাম সমস্যাগুলো। সমস্যার ভিতরে সবচেয়ে বড় সমস্যা ছিল আমাদের যোগাযোগ ব্যবস্থা। এটা আমি সমস্ত ইউনিয়নের সাথে কানেক্টিং রোড তৈরি করি। আরও একটা প্রধান সমস্যা ছিল বিদ্যুৎ। আমাদের পৌরসভার ভিতরে শুধুমাত্র আপনার একটা জেনারেটর দিয়ে বিদ্যুৎ চলতো, রেশনিং বিদ্যুৎ, 6 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা বিদ্যুৎ চলত। আমি জাতীয় গ্রিডে অন্তর্ভুক্ত করি, ন্যাশনাল গ্রিডের আওতাভুক্ত করি এবং আপনার বিদ্যুতায়নের ব্যবস্থা করি। আমাদের তৎকালীন জ্বালানি মন্ত্রী ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ স্যার, আমার শ্রদ্ধ শিক্ষক, রাজনৈতিক শিক্ষাগুরু। তাকে নিয়ে আমি এলাকায় যাই, আমি সমস্যা তাদের বলি এবং সেই ব্যবস্থা করেন, আমাকে বিদ্যুতায়নের ব্যবস্থা করেন এবং এলাকাবাসী পল্লী বিদ্যুতায়নের ব্যবস্থা করেন। আমরা সেই 5 বছরের ভিতরে সমস্ত গ্রামে গ্রামে আমি বিদ্যুতে অন্ধকারকে আলোকিত করেছি। তার পরবর্তীতে আমি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান করেছি। চরফ্যাশন একটি মাত্র কলেজ ছিল, চরফ্যাশন বর্তমানে সরকারি কলেজ। এটা ছাড়া কোনো কলেজ ছিল না। আমি প্রথমে ফাতেমা মতিন মহিলা কলেজ নির্মাণ করি, মহিলা কলেজ ছিল না, একটা মহিলা কলেজ নির্মাণ করি। তারপরে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে আমি একটি কলেজ নির্মাণ করি, এখনও প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজ। রসুলপুর নাজিমউদ্দিন আলম ডিগ্রি কলেজ আমি শশীভূষণের প্রতিষ্ঠা করি। তারপরে দক্ষিণায় আমার আব্বার নামে জালাল আহমেদ কলেজ করি। অর্থাৎ গ্রামের মানুষ যাতে
সহজ সরল মানুষগুলো, কৃষক শ্রমিক মেহনতি মানুষের ছেলেমেয়েরা যাতে অল্প পয়সায় বাড়ির দুয়ারে শিক্ষা পায়। এবং পশ্চিম অঞ্চলে আমি একটা দুলাহাট আদর্শ কলেজ নির্মাণ করি। এমনিভাবে মনপুরাতে একটি মাত্র কলেজ ছিল না, একটি কলেজও ছিল না। মনপুরার মানুষ একদম সাগর সাঁতরে এসে চরপেশনে অথবা ভোলাতে বিভিন্ন জায়গায় পড়াশোনা করতো। অনেক কষ্ট হইতো, অর্থ কষ্ট ছিল, আর্থিক সম্মতি ছিল না অনেকের। খুব লেখাপড়া মেট্রিক পাস করার পরে আর উচ্চ শিক্ষা অর্জন করতে পারে না। ফলে আমি সেখানে মনপুরা আজকে ডিগ্রি কলেজ ছিলাম। মনপুরা ডিগ্রি কলেজ আজকে এই আমার করা একটা এমপি ভুক্ত করার থেকে শুরু করে বেতন টেতন সব, বিল্ডিং উন্নয়ন সব কিছু করা। তারপরে আমার মায়ের নামে মনোয়ার বেগম মহিলা কলেজ, এটা আমি নির্মাণ করি মনপুরাতে। এইভাবে শিক্ষাক্ষেত্রে খুবই অনগ্রসর ছিল। আমি এভাবে শিক্ষার আলো আল্লাহর রহমতে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি। তারপরে ফায়ার ব্রিগেড ছিল না, প্রায় আমাদের গ্রামে বাজারে বিদ্যুৎ আপনার আগুন লেগে আমাদের সমস্ত বাজার পুরো ছারখার হয়ে যায়, শুরু করে বেতন টেতন সব, বিল্ডিং উন্নয়ন সব কিছু করা। তারপরে আমার মায়ের নামে মনোয়ার বেগম মহিলা কলেজ, এটা আমি নির্মাণ করি মনপুরাতে। এইভাবে শিক্ষাক্ষেত্রে খুবই অনগ্রসর ছিল। আমি এভাবে শিক্ষার আলো আল্লাহর রহমতে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি। তারপরে ফায়ার ব্রিগেড ছিল না, প্রায় আমাদের গ্রামে বাজারে বিদ্যুৎ আপনার আগুন লেগে আমাদের সমস্ত বাজার পুরো ছারখার হয়ে যায়। এটা একটা দাবি ছিল এবং এই দাবিটা আমরা পূরণ করতে সক্ষম হয়েছি। আল্লাহর রহমতে ফায়ার ব্রিগেড আমি নির্মাণ করেছি চরপেশন উপজেলায়। এমনিভাবে ডাকবাংলার উন্নয়ন করেছি। পৌর ভবন ছিল না, পৌর ভবন নির্মাণ করেছি। প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করেছি। আপনার আরও ব্রিজ কালভার্ট ছিল, যেগুলো আপনার অন্যতম ঠেলাখালী ব্রিজ, বইয়ারহাট ব্রিজ, তারপরে আপনার শশীভূষণ ব্রিজ, কলমি ব্রিজের কথা আগেই বললাম। এইভাবে অনেকগুলো ব্রিজ আমি আপনাকে নাম বলতে পারি। শুধু তাই না, গজেরিয়া থেকে আপনার ওসমানগঞ্জের ভিতর থেকে সোজা একটা রাস্তা শশীভূষণ নিয়ে গেছি, এই রাস্তাটা আমার করা। শশীভূষণ থেকে আঞ্জুরহাটের রাস্তা আমার করা। এবং আপনার চরপেশন টু ঘোষেরহাট ভায়া দুলারহাট, এই রাস্তা আমার করা। দুলারহাট থেকে হাজিরহাট চৌমোহনী, এই রাস্তা আমাদের করা। জনতা বাজার থেকে ভুইয়ারহাটের রাস্তা, ঠেলাখালী ব্রিজ থেকে ওখানে আসলামপুর, সেই ব্রিজও আমার করা। তো এইভাবে চরপেশন টু কেরামতগঞ্জের রাস্তা, চরপেশন টু হাজারীগঞ্জের পাকা রাস্তা, জাহানপুর, জলিলবাড়ি হাট, এই সমস্ত রাস্তাগুলো সব পাকা করা। প্রত্যেকটা ইউনিয়নের সাথে আমি কানেক্টিং করেছি। হাসপাতাল আমাদের চরপেশন উপজেলা একটা জেলা হওয়ার মতো, এত লোক সংখ্যা, অনেক লোক সংখ্যা আমাদের। আপনি জানেন যে চরপেশন উপজেলাটা প্রায় 21টি ইউনিয়ন নিয়ে উপজেলা এবং একটা পৌরসভা। এত ব্যাপক লোক সংখ্যা, আমি যখন দেখি যে আমার রোগীরা, সাধারণ মানুষ বিছানা পায় না, খাবার পায় না, এই জন্য তাদের দাবির প্রেক্ষিতে আমি হাসপাতাল থেকে ডাবল 50 বেডের হাসপাতালে উন্নীত করি। ভবিষ্যতে আমার 100 বেড হাসপাতাল করার ইচ্ছা আছে, যদি আল্লাহ আমাকে আবার পুনরায় নির্বাচিত করে। সে ধরনের পরিকল্পনা রয়েছে হাসপাতালকে আরো উন্নত করা। কারণ এদেশের মানুষ শিক্ষা, স্বাস্থ্য, এটা খুবই জরুরি, এটা আমাদের মৌলিক অধিকার। সেই অধিকারটা নিশ্চিত করতে হবে। তারপরে আপনারা জানেন যে 17 বছর শিক্ষার মান খুবই খারাপ। যেমন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ছিল, তারপরে আবার নকলের সয়লাভ ছিল। শুধু শিক্ষার মান বাড়াতে হবে। তারা এত বিলো স্ট্যান্ডার্ড করেছে শিক্ষার মান, যাতে করে তারা কোয়ান্টিটি ডেভেলপ করছে, কোয়ালিটি ডেভেলপ করে। তারা কোয়ান্টিটি 90%, 95% পাস, জিপিএ এত পাস, কিন্তু আসলে তারা মূল যে শিক্ষা, তাদের যে আসলে যে বৈষয়িক জ্ঞান এবং সেটা নাই। অথচ যার কারণে তারা ইন্টারভিউতে পাস করতে পারে না, চাকরি পায় না, বেকারত্ব অভিশাপ নিয়ে ঘুরছে। সুতরাং কোয়ালিটি ডেভেলপ করতে হবে, শিক্ষার মান বাড়াতে হবে। নকলমুক্ত শিক্ষার পরিবেশ বেগম খালেদা জিয়ার আমলে ছিল, আপনারা জানেন। সেই নকলমুক্ত শিক্ষার পরিবেশ এখন আবার আমরা চেষ্টা করছি নকলমুক্ত শিক্ষার পরিবেশ দেওয়ার জন্য। গত এসএসসি পরীক্ষায় আমি বলেছি নকলমুক্ত শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে। কোনো নেতা কর্মীরা 144 ব্রেক করতে পারবে না। এবং অ্যাকর্ডিংলি আমাকে সবাই প্রশাসনিক কর্মকর্তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করছে এবং আমার নেতা কর্মীদেরকে কাউকে আমি কোনো রকম মাস্তানি করতে দিই। আজকে এইচএসসি পরীক্ষা চলতেছে, এখানেও কোনো রকম 144 ব্রেক করা যাবে না। আমি বিভিন্ন কলেজে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রোগ্রাম করেছি
এবং নেতাকর্মীকে বলে আসছি, খবরদার, আমরা নকলমুক্ত শিক্ষার পরিবেশ চাই, আমরা কোয়ালিটি চাই, জি উই ওয়ান্ট কোয়ালিটি। সুতরাং কোয়ালিটি ডেভেলপ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা কাজ করতেছি। আমাদের চরপেশন মনপুরা এই অঞ্চলে নদী ভাঙ্গা একটা বিশাল সমস্যা। জি এই নদী ভাঙ্গা রোধ করার জন্য আমার কিছু পদক্ষেপ অতীতে ছিলাম, আমি সময় পাই নাই, যার ফলে আমি সম্পন্ন করতে পারি নাই। জি এবার ইনশাল্লাহ যদি আমরা নির্বাচিত হই, নদী ভাঙ্গা রোধের ব্যাপারে চরপেশন মনপুরা শহর রক্ষা বাঁধ, এটা আমার একটা বড় প্রকল্প ছিল। আমি এটা উদ্যোগ নিয়েছিলাম, পরবর্তীতে এটা শেষ করতে পারি নাই। এই চরপেশন মনপুরা শহর রক্ষা বাঁধ, এটা আমরা সত্যিকার অর্থে এটা নির্মাণ করার জন্য আমরা বাস্তব পদক্ষেপ গ্রহণ করব। আপনি মনপুরা অঞ্চলে আপনি অবাক হয়ে যাবেন, আমি নির্বাচনের আগে মানুষ চলাচল করতো আপনার নৌকা করে, ট্রলারে করে, প্রায় নৌকাডুবি হতো, আমাদের মানুষ ক্ষতি হতো, জীবনের মায়া ত্যাগ করে তারা চরপেশনে আসতো বলা যেত। আমি সেখানে সকলের দাবি ছিল যে আমাদের একটা সি ট্র্যাক দেন, আমি সি ট্র্যাক চালু করেছিলাম জি যাতে মানুষ নিরাপদে মনপুরা একটা বিচ্ছিন্ন দ্বীপ, একেবারে সাগরকন্যা বলতে পারে, জি সেই জায়গা থেকে মানুষগুলো নিরাপদে আসতে পারতো না, তাদের যাওয়া আসা নিরাপদ করার জন্য আমি সি ট্র্যাক চালু করি। মনপুরাতে একটি রাস্তাও ছিল না, সমস্ত রাস্তা দক্ষিণ মাথা থেকে পূর্ব মাথা, দক্ষিণ থেকে উত্তর দিকে দক্ষিণ দিকে যে রাস্তা, এই পুরা রাস্তাটা পাকা আমি করি। জি হাজিরহাট থেকে বুয়ারহাট এবং আপনার বাদেরহাট হয়ে আপনার ফকিরহাট, এই রাস্তাটা আমার করা। সুতরাং মনপুরাতে রাস্তা পাকা ছিল না, কাঁচা ছিল, পুরাটা মাটির রাস্তা ছিল, সেখানে পুরা রাস্তা আমি পাকা করেছি। জি তো সুতরাং বিভিন্ন রকমের উন্নয়ন কর্মকাণ্ড করেছি। এখন আমার সামনে আমার ইচ্ছা মানুষের সোশ্যাল সিকিউরিটি ডেভেলপ করা, মানুষের সামাজিক নিরাপত্তা। এই জন্য দরকার আমাদের একটি নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার যদি আপনার একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে আর আমি যদি নির্বাচিত হই, আমি চেষ্টা করব সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার। এদেশের মানুষের নিরাপত্তাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এদেশের সাধারণ মানুষ যাতে নিরাপদে চলাচল করতে পারে, তাদের ব্যবসা বাণিজ্য যাতে সুচারুরূপে তারা পরিচালনা করতে পারে, তাদের ধান খেতে ধানের চাষ ঠিকমতো করতে পারে, তাদের ফসলাদি যাতে নিরাপদে তারা বাড়িতে নিতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। 90% লোক এরা কিন্তু পলিটিক্স করে না, জি এরা নিরীহ সাধারণ মানুষ। এই নিরীহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাটা হলো রাষ্ট্রের দায়িত্ব, এবং এই দায়িত্বটা সুন্দরভাবে পালন করতে চাই। আমি রাজনীতিটা আসলে ইবাদত হিসাবে নিয়েছি। জি আমি মানুষের উপকার করেছি অতীতে, খবর নিয়ে দেখবেন। এই জন্য দেশের মানুষ আমাকে বারবার নির্বাচিত করে। 18 সালে আমাকে আমার নেত্রী এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আমাদের আগামী দিন রাষ্ট্রনায়ক, আমাদের ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষার প্রতীক, উনি আমাকে 18 সালে মনোনয়ন দিয়েছেন। এবং সেখানে আমি 18 সালে যখন যাই নির্বাচন করতে, সেখানে মানুষ যেভাবে আমাকে বরণ করে নিয়েছিল, সাধারণ জনগণ, এটা দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে। জি এই রাস্তাটা আমার করা। সুতরাং মনপুরাতে রাস্তা পাকা ছিল না, কাঁচা ছিল, পুরাটা মাটির রাস্তা ছিল, সেখানে পুরা রাস্তা আমি পাকা করেছি। জি তো সুতরাং বিভিন্ন রকমের উন্নয়ন কর্মকাণ্ড করেছি। এখন আমার সামনে আমার ইচ্ছা মানুষের সোশ্যাল সিকিউরিটি ডেভেলপ করা, মানুষের সামাজিক নিরাপত্তা। এই জন্য দরকার আমাদের একটি নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার যদি আপনার একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে আর আমি যদি নির্বাচিত হই, আমি চেষ্টা করব সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার। এদেশের মানুষের নিরাপত্তাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এদেশের সাধারণ মানুষ যাতে নিরাপদে চলাচল করতে পারে, তাদের ব্যবসা বাণিজ্য যাতে সুচারুরূপে তারা পরিচালনা করতে পারে, তাদের ধান খেতে ধানের চাষ ঠিকমতো করতে পারে, তাদের ফসলাদি যাতে নিরাপদে তারা বাড়িতে নিতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। 90% লোক এরা কিন্তু পলিটিক্স করে না, জি এরা নিরীহ সাধারণ মানুষ। এই নিরীহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাটা হলো রাষ্ট্রের দায়িত্ব, এবং এই দায়িত্বটা সুন্দরভাবে পালন করতে চাই। আমি রাজনীতিটা আসলে ইবাদত হিসাবে নিয়েছি। জি আমি মানুষের উপকার করেছি অতীতে, খবর নিয়ে দেখবেন। এই জন্য দেশের মানুষ আমাকে বারবার নির্বাচিত করে। 18 সালে আমাকে আমার নেত্রী এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আমাদের আগামী দিন রাষ্ট্রনায়ক, আমাদের ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষার প্রতীক, উনি আমাকে 18 সালে মনোনয়ন দিয়েছেন। এবং সেখানে আমি 18 সালে যখন যাই নির্বাচন করতে, সেখানে মানুষ যেভাবে আমাকে বরণ করে নিয়েছিল, সাধারণ জনগণ, এটা দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে। জি ভয় পেয়ে তারা বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করেছে।
যাতে করে আমাদের নেতা কর্মীরা বেরোতে না পারে। আমার বাড়িতে 10 বার হামলা করছে, আমার বাড়ির ভিতরে ঢুকে তারা ভাঙচুর করেছে এবং এমন একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে যাতে আমরা কেউ ভোট করতে না পারি। আমাকে একটা পোস্টার লাগাইতে দেয় না। আমার সকল নেতা কর্মীদেরকে গায়েবী মামলা দিয়ে হয়রানি করেছে, পুলিশকে দিয়ে পুলিশকে অপব্যবহার করে, প্রশাসনকে অপব্যবহার করে তারা বিভিন্নভাবে আমার নেতা কর্মীদের বাড়িতে গিয়ে হানাহানি দিয়েছে। তাদের একটা ভীতির সঞ্চার সৃষ্টি করেছে যাতে কেউ ভোট কেন্দ্রে না যায়, যাতে তারা ভোট করতে না পারে। এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট মাফিয়া সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, এটা আমরা বিশ্বাস করি। এবং সেদিন কেন আমরা নির্বাচনে গিয়েছিলাম, শুধুমাত্র তাদের আবারও পরীক্ষা নেওয়ার জন্য। সেই 18 সালের নির্বাচনের পরীক্ষায় তারা ফেল করেছে, ফলে 24 সালে আমরা নির্বাচনে যাই নাই। আজকে এই আওয়ামী লীগ 2008 সাল থেকে আমি মনে করি আপনার 2008 সালের নির্বাচনে আমি নির্বাচন করেছিলাম, 1 লক্ষ উপরে ভোট পেয়েছিলাম আমি। সেখানে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। আমি পরপর এই পর্যন্ত যে কবার নির্বাচন হয়েছে, বিএনপি নির্বাচনে গিয়েছে, পরপর আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমার পার্টি আমাকে যথাযথভাবেই আমাকে মূল্যায়ন করেছে এবং আশা করি আমাকে আগামী দিনেও ইনশাল্লাহ, যেহেতু আমি আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম, সব জায়গায় সমস্ত কর্মকাণ্ডে আমি কখনো পিছিয়ে ছিলাম না, রাজনীতির সমস্ত আন্দোলন সংগ্রামে অগ্রভাগে ছিলাম, কখনো বরিশালে, কখনো ভোলায়, কখনো ঢাকায়। আমার এলাকার সাধারণ নেতা কর্মীরাও আপনার ব্যাপক উপস্থিতি ছিল, সরগরম ছিল এবং বিভিন্নভাবে তারা আন্দোলন সংগ্রামে পার্টিসিপেট করেছে। ফলে আমরা কোনো দিক থেকে পিছিয়ে নাই, যেমনিভাবে উন্নয়নে পিছিয়ে নাই, আন্দোলন সংগ্রামে পিছিয়ে নাই। তো আশা করি ইনশাল্লাহ আগামী দিনে আবারও ইনশাল্লাহ আমরা ইলেকশন, আমাদের পার্টির নীতি নির্ধারকরা অবশ্যই সুবিবেচনা করবেন এবং সেই অনুযায়ী যদি ইনশাল্লাহ আমাকে মনোনয়ন দেওয়া হয়, আল্লাহর ইচ্ছায় ধানের শীষকে নিয়ে আমরা আবার বিজয়ী করে আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং আমার প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উপহার দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে আপনার কথা শুনে অনেকটাই জনগণের সাথে আপনার কথার সাথে অনেকটাই 100% না হলে 99% মিল আছে। কিন্তু আরেকটা কথা বিষয় হলো, জনগণ কিন্তু শুধু আপনার দিকে তাকিয়েছে যে আসলে চরপেশাটা মন্ত্রণের জন্য আপনি ভবিষ্যতে কি করছেন, কি করবেন। হ্যাঁ, কিন্তু আসলে সেই বিষয়টাই আমরা এখন পাইলাম, যাতে সামনের ভবিষ্যতে তারা সেভাবেই আশা করছেন আপনার কাছ থেকে। সেটাই আমার হলো যে আপনার স্বাস্থ্য, শিক্ষা, এদেশের জনগণের, আমি যে বললাম যে রাজনীতিটা আসলে ইবাদত হিসেবে নিতে হবে। রাজনীতিতে ইবাদত, আমি দেশের জনগণের সেবা করেছি, সেবা করতে চাই। আমি একজন সেবক হিসেবে কাজ করব এবং সেভাবেই চিন্তা করে কাজ করছি। এবং এই জন্য আমার সাধারণ মানুষগুলো তারা আমাকে বুঝতে পেরেছেন। আমি 35টা বছর, এটা আওয়ামী লীগের একটা ঘাঁটি ছিল, এই আওয়ামী লীগের ঘাঁটিকে আমি বিএনপির ঘাঁটিতে পরিণত করেছি। আমি আমার নেত্রীকে উপহার দিয়েছি বারবার এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আমি আমার ধারাবাহিকতা আমি রক্ষা করব এবং দেশের মানুষের তাদের সুখে দুঃখে পাশে থাকব। যেমনিভাবে অতীতে ছিলাম, ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করব। আশা করি একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে দেশের আইনের শাসন কায়েম হবে। আপনি জানেন আমার নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি 31 দফা সাবমিট করেছেন। এই 31 দফার ভিতরে আমাদের যে দলিল, এই দলিলটা যদি আমরা ফলো করতে পারি, এটা যদি বাস্তবায়ন করতে পারি, এই দেশে একটা স্বয়ংসম্পূর্ণ একটা সুন্দর বাংলাদেশ আমরা পরিণত করতে পারবো। সেই স্বপ্ন নিয়েই, সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।